নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আবারও ফিরে এলাম একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প চিল্কা বিশ্বাসের কলমে পরিত্যক্ত পূবমহল। আজকে এই গল্পটি দ্বিতীয় ও অন্তিম পর্ব। আগের গল্পে তোমরা শুনেছিলে কিভাবে একটি ভুলে বর্তমান সময়ে বহুকাল ধরে বদ্ধ থাকা শয়তান পিশাচিনী এবং তার উপাসিকা চন্দ্রাণী জেগে উঠেছে, এবং আপনারা এও শুনেছেন আদিত্য প্রতাপ সন্তান প্রাপ্তির আশায় এক পিশাচিনীর সাথে শারীরিক বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান লাভ করেন, এবং সেই পিশাচিনী তার প্রভু অন্ধকারের শয়তানকে আবির্ভাব করার জন্য তারই গর্ভজাত সন্তান চন্দ্রাণীকে ব্যবহার করে। তার শরীরের মধ্যে প্রবেশ করে শুরু করে হত্যালীলা। অন্ধকারের শয়তানকে জাগিয়ে তোলার জন্য চন্দ্রাণীর আসল মাকেও বলি দিতে চন্দ্রাণী পিছপা হয় না। শুরু হয় নির্মম নরহত্যা। সৃষ্টি করতে চায় অন্ধকার জগৎ। গুরুদেব কি পারবেন সেই পিশাচিনীকে আবদ্ধ করতে? এবং বর্তমান সময় গুরুদেবের নাতি কি পারবে আবার সেই জেগে ওঠা শয়তান পিশাচিনী এবং তার উপাসিকা চন্দ্রাণীকে শেষ করতে? জানতে হলে অবশ্যই শুনতেই হবে আজকের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্বটি। আর যারা এখনো এই গল্পের প্রথম পর্ব শোনোনি, যাও আমাদের ভিডিও ডেসক্রিপশনে, ওইখানে গল্পের লিংক দেওয়া আছে। আজকে গল্প পাঠে শুভম। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনা অনুরোধ রইল। পরদিন জমিদার গিন্নির অন্তর্ধান আলোড়ন তৈরি করল জমিদার বাড়ির অন্তঃপুর সহ গোটা গ্রামে। এতদিন বাইরে যা হতো এবার তাহলে জমিদার বাড়ির ভিতরে পৌঁছে গেল। এই নিয়ে কানাঘুষো গ্রামের বাতাসে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু অন্যান্যবার দেহ পাওয়া গেলেও এবারে তেমন কিছুই পাওয়া যায়নি। আর জমিদার হিসাব করে দেখলেন গতকাল অমাবস্যাও ছিল না। ভেবে কোনো কুল তিনি খুঁজে পেলেন না। এদিকে কমলিনীর অন্তর্ধান সংবাদ গিয়ে পৌঁছল তার পিত্রালয়ে, এবং সেদিনই তার ভাতুষপুত্র কুমার কৌস্তভ এসে পৌঁছালেন জমিদার ভবনে। পুরোটা শ্রবণ করে সে আদিত্য প্রতাপকে আশ্বস্ত করল সে কিছুদিন এখানেই অবস্থান করবে এবং খুঁজে পার করবে কমলিনীকে। কৌস্তভকে ভীষণ স্নেহ করতেন কমলিনী এবং জমিদার স্বয়ং। কৌস্তভ এখানে আসাতে জমিদার অনেকটা মানসিক শান্তি পেলেন। সেদিন রাত্রে কৌস্তভ ঠিক করল নিদ্রা দেবীর আরাধনা ত্যাগ করে সারা রাত জেগে থাকবে, যদি অপরাধীর কোনো সন্ধান পাওয়া যায়। কেন জানি না তার মন বলছে অপরাধী মহলেরই কেউ। নিজের গৃহের বাতায়ন থেকে চন্দ্রালোকিত উদ্যানের দিকে তাকিয়েছিল সে। হঠাৎ তার চোখ গেল দূরের দেউড়ির দিকে। একটা মনুষ্য অবয়ব যেন। ভালো করে দেখার জন্য সে আরো এগিয়ে গেল জানালার কাছে, তবে চাঁদের মরা আলোয় আর কিছুই দেখতে পেল না সে। ভুল দেখলাম? নিজেকেই নিজে প্রশ্নটা করল সে। আর না ভেবে নিঃশব্দে দরজা খুলে বাইরে এলো। তারপর বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। মহলের সকলে তখন গভীর নিদ্রায় মগ্ন। সে বাইরে বেরিয়ে এলো। একটা মৃদু বাতাস ঝাপটা দিয়ে গেল তার সারা শরীরে, কিন্তু কোনো মানুষের দেখা সে পেল না। খানিকক্ষণ সে ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়ালো। তারপর ফিরেই আসতে যাচ্ছিল, হঠাৎ তার দৃষ্টি আটকালো দূরে।
আবার একটা অবয়ব চোখে পড়ছে তার। এবার সেটা এগিয়ে আসছে এদিকেই। স্নায়ু টান টান হয়ে উঠল কৌস্তভের। সে দ্রুত এগিয়ে যেতে লাগলো সেদিকে। হঠাৎ একটা তীব্র সুবাস এসে ধাক্কা মারল তার নাসার অন্ধ্রে, আর সাথে সাথে একটা ঝিম ধরা ভাব গ্রাস করল কৌস্তভের সারা শরীর। আর সে এগোতে পারল না। ধূপ করে মাটিতে পড়ে গিয়ে অতল নিদ্রার দেশে পাড়ি দিল সে। পরদিন সকালে আবার জানা গেল গ্রামের এক কৃষক নিখোঁজ। আতঙ্কের একটা করাল ছায়া আবারও নেমে এলো গ্রামের ওপর। সেদিন দুপুরেই জমিদার মহলে এসে পৌঁছালাম। এক রুদ্ধদ্বার কক্ষে বসে জমিদার খুলে বলল চন্দ্রিমার জন্মবৃত্তান্ত থেকে সমস্তটা। শুনে আমার কপালের দীর্ঘ কুঞ্চন আরো দীর্ঘতর হলো। জমিদারকে বললাম, আপনি কোনো নিষিদ্ধ পিশাচ সাধনার পথে চলে লাভ করেছেন সন্তান। মাতৃজঠরে আসার পূর্বে পিশাচিনীর গর্ভে প্রতিপালিত সন্তানের মধ্যে আসুরিক শক্তির প্রকাশ তো ঘটবেই, কিন্তু এই আসুরিক শক্তি এখন সম্ভবত আধার হিসেবে ব্যবহার করছে আপনার কন্যাকে। ওই পিশাচিনীর অবশ্যই কোনো কূট উদ্দেশ্য আছে। আমাদের বুঝতে হবে সেটা কি, আর তারপর থামাতে হবে কালো জগতের অধিবাসীদের কার্যকলাপ। তবে জমিদার মশাই, আপনাকে কিন্তু কঠিন হতে হবে। প্রয়োজনে রুদ্ধ করতে হবে নিজের আত্মজার প্রাণ শক্তিও। অশ্রু সজল দৃষ্টিতে আমার কথায় ইতিবাচক মাথা নাড়লেন জমিদার। আমি এবার চন্দ্রানীর সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলাম। জমিদার আমাকে সাথে করে নিয়েই চললেন চন্দ্রানীর মহলের উদ্দেশ্যে। কিন্তু নিচে নামতেই সাক্ষাৎ হলো কুমার কৌস্তভের সাথে। সে জমিদারকে আমার সামনেই জানালো গত রাত্রের অভিজ্ঞতা। মনোযোগ সহকারে নিশ্চুপে শুনলাম সবটা। তারপর তিনজনেই চললাম চন্দ্রানীর পূব মহলের দিকে। মহলে পা রাখতেই নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। দাঁড়িয়ে পড়লাম। কি হলো গুরুদেব? আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে জমিদার প্রশ্নটা করল। না, কিছু না, ঘাড় নাড়িয়ে বলে আবার সামনের দিকে এগোলাম। এসে থামলাম চন্দ্রানীর নির্দিষ্ট ঘরের সামনে। জমিদার দরজায় করাঘাত করতেই ঘরের মধ্যে থেকে দরজা খুলে বেরিয়ে এলো চন্দ্রানী। দরজার বাইরে থেকে আমি এক দৃষ্টে চেয়ে রইলাম তার মুখের দিকে। এমনি কোনো অস্বাভাবিকত্ব না থাকলেও চন্দ্রানীর চোখ জোড়া কেমন অস্বাভাবিক মনে হলো। কি যেন একটা আছে ওই চোখে। ঘরের ভিতর ঢুকতেই আমার মনে হতে লাগলো ঘরের ভিতরটা যেন খুব হালকা এক ধোঁয়ার আস্তরণে পরিপূর্ণ। দেওয়ালের স্থানে স্থানে যেন জমাট বেঁধে আছে অদৃশ্য অন্ধকার, যা সাদা চোখে দেখা না গেলেও অনুভব করা যায়। চন্দ্রানীর শরীর সম্পর্কে কুশল সংবাদ জিজ্ঞাসা করতে করতে আমি ভালো করে খুঁটিয়ে দেখছিলাম তাকে। হঠাৎ একটা কথার উত্তরে চন্দ্রানী মুখ তুলে সরাসরি আমার দিকে চাইতেই আমি দেখলাম তার চোখের সাদা অংশ বলতে কিচ্ছু নেই, পুরোটাই কালো। আমি চমকে উঠলাম, কিন্তু মুহূর্তকালের জন্য মাত্র। তারপর আবার সব স্বাভাবিক হয়ে গেল। আমি আর বসলাম না, তাড়াতাড়ি বেরিয়ে আসলাম চন্দ্রানীর ঘর থেকে। বেরিয়ে আসতে আসতে হঠাৎ চোখ আটকালো ঘরের একপাশে আটকানো একটা আরশির দিকে। সেখানে পিছনে দাঁড়ানো জমিদার কন্যার প্রতিবিম্ব ফুটে থাকার কথা, কিন্তু তার পরিবর্তে সেখানে এক নারী অবয়ব দেখা গেলেও সে প্রতিবিম্ব যে চন্দ্রানীর নয় তা আমি হলফ করে বলতে পারি। মনে মনে বুঝলাম চন্দ্রানীর শরীরের মধ্যে রয়েছে এক পিশাচ অস্তিত্ব।
সেদিন সন্ধ্যাতে গোপন আলোচনায় বসলাম আমি ও কুমার কৌস্তব। দুজনের সন্দেহ একজনের উপরেই, জমিদার আত্মজা চন্দ্রানী। সেই মতো স্থির হলো আজ রাতে দুজনে পূর্ব দিকের মহলের উপর নজর রাখব। সন্ধে গড়িয়ে আধার নামল। ক্রমশ সন্ধ্যা এগোলো গভীর রাতের দিকে। নিশ্চুপে দুই অতন্ত্র প্রহরী চন্দ্রানীর মহলের বাইরে প্রতীক্ষায় রইল। আজ এই নৈশ অভিযানে আসার আগে আমি কৌস্তবের হাতে এক মন্ত্রপুত হলুদ ধাগা বেঁধে দিয়েছিলাম, কারণ কৌস্তবের কথাতেই স্পষ্ট ওই পিশাচ শক্তি খুব সহজেই মানুষের চেতনার অবসান ঘটিয়ে অবচেতনের জগতে নিয়ে যেতে পারে। কিন্তু এই পরিকল্পনা গোপন থাকল না। অদৃশ্য থাকা পিশাচিনীর নজর পড়েই গেল। সে মহলে গিয়ে চন্দ্রানীকে নির্দেশ দিল, আজ এক অভিনব উপায় বলির আয়োজন করতে হবে। সাহায্য নিতে হবে ধ্যান সম্মোহন বিদ্যার। চোখ বন্ধ করে বসে এক মনে কারোর মুখ মনে করো। পিশাচ বিদ্যার জোরে সে নিজে আসবে বলি হতে। বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। চন্দ্রানী তার কথা মতো চোখ বন্ধ করে ভাবতে শুরু করল। সাথে সাথে তার জনকের মুখটাই তার মনের দৃশ্যপটে ভেসে উঠল। ঘুমোচ্ছিলেন আদিত্য প্রতাপ। হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে তার ঘুমটা ভেঙে গেল। উঠে বসলেন তিনি। হঠাৎ কানে এলো তার আত্মজার চিৎকার। সে যেন আকুল হয়ে তাকে ডাকছে, বাবা 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 বাবা। দ্রুত তিনি ছুটে গেলেন বাতায়নের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আবার বাবা বলে ডেকে উঠল চন্দ্রানী। তবে কি ওর কোনো ভয়ানক বিপদ হলো? ভাবতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন আদিত্য প্রতাপ। সন্তানের উৎকণ্ঠায় তার মাথায় এলো না যে ওই মহল থেকে এত দূরে চিৎকার ভেসে আসলে তিনি ব্যতীত আরও কারোর নিদ্রা অবশ্যই ভঙ্গ হতো। অথচ সারা জমিদার বাড়ি নিথরভাবে নিদ্রিত। তিনি এসব বিস্মৃত হয়ে দ্রুত ছুটলেন সন্তানের রক্ষা হেতু। তিনি মূল মহল পেরিয়ে দ্রুত চললেন পূব মহলের দিকে। কিন্তু মহলে পৌঁছানোর আগেই তাকে আটকালাম আমি আর কুমার কৌস্তব। তিনি দ্রুত সবিস্তারে বলে গেলেন এখানে আসার উদ্দেশ্য। তাকে জানানো হলো এমন কোনো চিৎকার হলে আমরা অবশ্যই শুনতে পেতাম, কারণ আমরা বহুক্ষণ ধরে এখানেই দণ্ডায়মান। কিন্তু জমিদার মানতে নারাজ। তিনি নিজের কানে শুনেছেন সন্তানের আকুল ডাক। তার অপত্য স্নেহ তাকে টেনে এনেছে এখানে। তিনি কোনোভাবেই সেই টানকে অস্বীকার করতে পারবেন না। তিনি আমার দিকে ফিরে বললেনও সে কথা। আমি বুঝলাম আদিত্য প্রতাপকে নিবৃত্ত করতে এখন আমি অপারগ। সুতরাং বললাম, আমি আর কুমার কৌস্তভ যাব আপনার সাথে। আচ্ছা বেশ, চলুন। বলেই দ্রুত পা চালালেন জমিদার। তিনি প্রায় ছুটে বেশ খানিকটা এগিয়ে গেলেন, আর তিনি আগে গিয়ে প্রবেশ করলেন মহলের হাট করে খুলে রাখার দরজা দিয়ে। মুহূর্তের মধ্যে ভারী পাল্লা জোড়া দড়াম করে বন্ধ হয়ে গেল কুমার কৌস্তভ ও আমার মুখের ওপর। কৌস্তভ তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল বন্ধ দরজার উপর, কিন্তু এক চুলো নাড়াতে পারল না সেটাকে। ঠিক সেই সময় পেটা ঘড়ির রাত 3টে বাজবার ঘোষণা করল। আমি অস্ফুটে উচ্চারণ করলাম, রাত 3টে, পিশাচ প্রহরের সূচনা। তাহলে কি এই মহলে? ভাবনা রাতিসজ্জে বুকের ভিতর একসাথে অনেকগুলো বজ্রপাত হলো। এগিয়ে গেলাম তখনও দরজা খোলার প্রচেষ্টায় রত কৌস্তভের দিকে। তাকে নিরস্ত করে আর্দ্র গলায় বললাম, কুমার কুমার, আরেকটা প্রাণের বলি আটকানো গেল না। আর এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, কিচ্ছু না, কারণ রাত্রির সবচেয়ে অশুভ সময় সূচিত হয়েছে। আমার কথা শুনে কৌস্তভ হতবাক হয়ে চেয়ে রইল আমার দিকে। কৌস্তভ ও আমি ফিরে এলাম জমিদার বাড়িতে।
তারপর নিজ কক্ষে বসে কৌস্তবের কৌতূহল নিরসন করতে বসলাম। জমিদারের বলা সম্পূর্ণ কথাগুলো কৌস্তবকে জ্ঞাত করিয়ে বললাম, আমি নিশ্চিত জমিদার কন্যার মহলে কিছু একটা ভয়ঙ্কর অশুভ শক্তি, যা জমিদার কন্যার জ্ঞাতে হোক বা অজ্ঞাতে কোনো এক অশুভ কার্যকলাপ চরিতার্থ করার চেষ্টা করছে। আমার কথা শুনে এবার কৌস্তব শঙ্কায় উঠে দাঁড়িয়ে পড়ল। তাহলে জমিদার বাবু? হ্যাঁ, তিনি সম্ভবত এই অশুভ শক্তির শিকার হয়েছেন। আমরা তাকে রক্ষা করতে পারি না? না কুমার, পারি না। এত শক্তি বোধহয় এখনো আমার মধ্যে সঞ্চিত নেই। তবে আমাকে ধ্যানে বসতে হবে, স্মরণ করতে হবে আমাদের স্বর্গত গুরুদেবকে। তিনি এই বিপদে পথ দেখাবেন। তাহলে জমিদার বাবুকে কি আর কোনোভাবেই মহলের বাইরে আনা সম্ভব নয়? তুমি তোমার সাধ্যমতো প্রয়াস করে দেখতে পারো, তবে মনে হয় না হবে। এরপর আমি ধ্যানে বসলাম, আর কৌস্তব পুনরায় গিয়ে পৌঁছল জমিদার কন্যার সেই মহলের কাছে। কিন্তু দরজা পূর্বের ন্যায় বন্ধ। সে বারংবার ঘা দিয়ে ব্যর্থই হলো। পরদিন সকালে জমিদারের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা আতঙ্কিত গ্রামবাসীদের মনে আরও আতঙ্কের প্রলেপ জোগাল। সকলে ধরেই নিল কোনো মতেই এই অভিশাপের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। অনেকেই ঠিক করল ভিটে মাটি ত্যাগ করে অন্যত্র গিয়ে বসবাসের ব্যবস্থা করবে। এদিকে আমার ও কৌস্তবের মধ্যে চলছে ফিসফাস আলোচনা। কদিন আগে মা, এখন বাবার নিখোঁজ যাওয়ার সংবাদে চন্দ্রানী বেশ ভেঙে পড়েছে। বাড়ির সকলে তাকে সান্ত্বনা দিলেও কৌস্তবের বারংবার যেন মনে হচ্ছে এই দুঃখ, ব্যথায়, কাতরতা সবই অভিনয়। চন্দ্রানীর চোখের দিকে তাকালেই তার মনে হচ্ছে গভীর জলাশয়ের অতল জলরাশির মধ্যে যেমন লুকিয়ে রাখা থাকে অনেক রহস্য, ঠিক তেমন তার চোখের অতলে সে লুকিয়ে রেখেছে অনেক অনেক রহস্য। তবু সে চন্দ্রানীর সাথে সাথেই রয়েছে সর্বক্ষণ। আমি নির্দেশ দিলাম সূর্য মধ্য গগনে অবস্থানকালীন কোনোভাবেই যেন চন্দ্রানী পূর্ব মহলে প্রবেশ করতে না পারে। কারণ গত রাত্রে ধ্যানে বসে এমন একটি উপায় পেয়েছি আমি, যাতে হয়তো এই মৃত্যু মিছিল আটকানো সম্ভব হলেও হতে পারে। তাই সেই উপায় বাস্তবায়নের জন্য একবার গোপনে প্রবেশ করতে হবে চন্দ্রানীর ওই মহলে। আর সেই কার্য করার উপযুক্ত সময় সূর্যের মাঝ আকাশে অবস্থানের ওই সময়টুকু। জমিদার বাড়ির পরিচারক থেকে শুরু করে আত্মীয় কুটুম্ব সকলেই চন্দ্রানীকে স্তোদ বাক্য দিয়ে শান্ত করার চেষ্টায় রত। কিন্তু হঠাৎ যেন সে কেমন অস্থির হতে লাগলো। কুটুম্ব পরিবৃত্ত অবস্থা থেকে উঠে বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই কুমার কৌস্তব এগিয়ে গিয়ে তার হাত দুখানা ধরে চন্দ্রানীকে খুব মিষ্টি স্বরে বলতে লাগলো, সম্পর্কে আমি তোমার বড় দাদা, তাই দাদার কর্তব্য আমি যথাযথ পালন করব। তারপর একটু থেমে আবার বলল, সকাল থেকে এক দানা খাবারও পেটে পড়েনি তোমার। এভাবে চললে শরীর অসুস্থ হয়ে যাবে। এইটুকু বলেই সে ঘরে থাকা এক পরিচারিকাকে উদ্দেশ্য করে বলল, যান, আপনি খাবারের বন্দোবস্ত করুন। আমি আজ নিজের হাতে আমার ভগিনীকে খাইয়ে দেব। এদিকে চন্দ্রানী নিজের হাত বারংবার ছাড়িয়ে নিতে চাইছে কৌস্তবের থেকে, কিন্তু পারছে না। সে দায়সারাভাবে উত্তর দিল, আমার খিদে পায়নি, আমি আমার মহলে গিয়ে সামান্য বিশ্রাম নিতে চাই। তার কথা শুনে কৌস্তব কপট বিস্ময়ের সঙ্গে বলল, সে কি, তোমার শরীর অসুস্থ বোধ হচ্ছে নাকি? তাহলে তো বিশ্রামের প্রয়োজন। তুমি এক কাজ করো, ওই নির্বান্ধব মহলে একাকী বিশ্রাম না নিয়ে
এখানে সকলের উপস্থিতিতে বিশ্রাম নাও। তেমন কিছু সমস্যার উৎপত্তি হলে এখানে তার দ্রুত নিষ্পত্তি করা হবে। নেতিবাচকভাবে মাথা নাড়িয়ে অধৈর্যভাবে ছটফট করে ওঠে চন্দ্রানী। সে বেশ গাঢ় গলায় বলে, না, আমি আমার মহলেই ফিরব। না চন্দ্রানী, জমিদার বাবু ও তোমার মাতা নিখোঁজ। এই মুহূর্তে যদি তোমারও কোনো বিপদ হয়, তুমিও যদি একইভাবে। তারপর দ্রুত মাথা নাড়িয়ে বলে, না 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 না, সে কিছুতেই হতে দেওয়া যায় না। আমার কিচ্ছুটি হবে না। বেশ জোরের সাথে বলে কথাটা চন্দ্রানী। কি করে এ বিষয়ে তুমি নিশ্চিত হচ্ছ? গলায় কপট কৌতূহল ফুটিয়ে কথাটা চন্দ্রানীর দিকে ছুঁড়ে দেয় কৌস্তব। কোনো উত্তর না দিয়ে দুই ভ্রুতে কুঞ্চন ফেলে বিরক্তির সাথে তার দিকে তাকায় চন্দ্রানী। কৌস্তবও এক দৃষ্টে তাকিয়ে থাকে তার দিকে। চন্দ্রানী এরপর একরকম চিবিয়ে চিবিয়ে বলে, আমি আমার মহলেই যাব। আর সাথে সাথে কয়েক মুহূর্তের জন্য কৌস্তবের মনে হয় চন্দ্রানীর চোখের সাদা অংশটা মুহূর্তে অমাবস্যার অন্ধকার রাত্রির মতো কালো হয়ে গেল। সেটা দেখে খানিকটা অবিলতার বশে কৌস্তব চন্দ্রানীর ধরে থাকা হাতের বাঁধন আলগা দিতেই সাথে সাথে এক ঝটকা দিয়ে চন্দ্রানী মুক্ত করে নিল তার হাত জোড়া। তারপর দ্রুত এগিয়ে গেল দরজার দিকে আর অত্যন্ত দ্রুততার সাথে বাইরে বেরিয়ে গেল। প্রমাদ গুনল কৌস্তব। যদি গুরুদেব থাকাকালীন চন্দ্রানী সেখানে পৌঁছে যায়, তাহলে তো গুরুদেবের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে। সেও চন্দ্রানীর পিছনে পিছনে দ্রুত বেরিয়ে আসে। আর মূল মহলের বাইরে বের হতেই তার চোখে পড়ে আমি হন্তদন্তভাবে বাড়ির অন্দরে ঢুকছি। আমাকে দেখে খানিক থমকে দাঁড়িয়ে গেল চন্দ্রানী। তারপর আবার হনহন করে চলে গেল তার গন্তব্যে। তার গমন পথের দিকে খানিকক্ষণ অপলকভাবে চেয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর সে চোখের আড়াল হতে কৌস্তবের দিকে গম্ভীরভাবে চাইলাম একবার। তারপর এগিয়ে সে কৌস্তবের এক হাত আকর্ষণ করে নিয়ে চললাম তার ঘরের দিকে। বন্ধ দরজার পিছনে সেদিন কৌস্তবকে জানালাম এমন কিছু তথ্য যা নিমিষে যেন স্তব্ধ করে দিল কৌস্তবের সারা শরীরের উষ্ণ শোণিত প্রবাহ। ধ্যানে বসে স্মরণ নিয়েছিলাম স্বর্গত গুরুদেবের। তিনি আমাকে জানান শুধু অশুভ শক্তি নয়, স্বয়ং শয়তানকে পৃথিবীতে এনে তার অন্ধকারের চাদরে সারা পৃথিবীকে আচ্ছাদিত করার প্রস্তুতি চলছে এখানে। খুব সতর্কতার সহিত এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ শক্তি প্রস্তুত করতে হবে। সেজন্য প্রয়োজন নিখুঁত একটি পরিকল্পনা। এই কার্যের সাহায্য হেতু তিনি একটি ছোট তরলপূর্ণ শিশি আমার হাতে অর্পণ করে বলে দিয়েছেন, এই তরল পৃথিবীর সমস্ত পুণ্যভূমি থেকে সংগ্রহকৃত বারিধারার মিশ্রণ। এর দ্বারা যে কোনো অশুভ শক্তিকে কোনো এক স্থানে আবদ্ধ করা সম্ভব। আর এই জল কোনো শয়তানি মায়া দ্বারা অদৃশ্য কিছুর অস্তিত্ব মুহূর্ত কয়েকের জন্য দেখাতেও সক্ষম। এটি সাথে করেই তাই আজ আমি ওই পূর্ব মহলে গিয়েছিলাম এবং এই সামান্য তরল চন্দ্রানীর ঘরে ছিটিয়ে দিতেই এক ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি। ঘরের মধ্যে অবস্থিত একটি চৌকো বেদির উপর স্থাপিত স্বয়ং শয়তানের করাল দর্শন মূর্তি, আর তার সামনে রুধির রঞ্জিত একটি হাঁড়ি কাঠ। মুহূর্তে বুঝতে পারলাম এতগুলি মানুষের অন্তর্ধানের পিছনে লুকোনো রহস্যটা। তারা সকলেই শয়তানের ভোগে পরিণত হয়েছে, কিন্তু যে করেই হোক আটকাতে হবে এই বলির ধারাবাহিকতা। আমি জানি না কতগুলো বলি বাকি আছে, তবে যত বলির নৈবেদ্য ওই শয়তান পাবে তত উত্তরোত্তর তার শক্তি বৃদ্ধি পাবে এবং এক সময় সে মারাত্মক শয়তানি শক্তি নিয়ে আবির্ভূত হবে এই ধরায়। তারপর কৌস্তবের দিকে ফিরে বললাম, কুমার, তোমাকে একটা বেশ বড় কাজের দায়িত্ব নিতে হবে কিন্তু। সাথে সাথে মাথা হেলিয়ে কৌস্তব বলল, আদেশ করুন গুরুদেব। আজ রাত্রে আমাদের প্রথম আঘাত হানতে হবে অশুভর বিরুদ্ধে
কিন্তু পাল্টা আঘাত কিভাবে আসবে বা কতটা তীব্রভাবে আসবে তা আমরা জানি না। আর এই আঘাত সামলাতে আমাদের লোকবল প্রয়োজন। তোমাকে তোমাকে জমিদারের সিপাহ শাস্ত্রীদের একত্র করে নিয়ে প্রস্তুত থাকতে হবে কুমার, ওই আঘাতকে সামলানোর জন্য। কৌস্তব মাথা নাড়িয়ে সম্মতি জানালো এবং বেরিয়ে গেল ঘর থেকে তার পরবর্তী কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে। রাত্রি যখন রাত 12টার কাছাকাছি একটা ছায়ামূর্তি অন্ধকারে মিশে ধীরে ধীরে এগিয়ে গেল জমিদার কন্যার মহলের দিকে। সে নিশ্চুপে বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে লাগলো কিছু একটা। খানিক পরে অন্ধকারে মিশে আরও বেশ কয়েকজন মানুষ ধীরে ধীরে এগিয়ে গেল পূর্ব মহলের দিকে। তাদের পুরো ভাগে রয়েছে এক তরুণ। তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে অপেক্ষা করতে লাগলো। চারপাশের প্রকৃতিও যেন কোনো এক অশনির প্রতীক্ষায় গুম হয়ে আছে। কোনো গাছের পাতা পর্যন্ত নড়ছে না। বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর মহলের দরজা খুলে গেল। এক ফালি চাঁদের আলোয় একটা ছায়ামূর্তিকে বেরিয়ে আসতে দেখা গেল, কিন্তু তারপরেই ঘটল সেই ঘটনা। বাইরে খানিকটা এগিয়ে আসতেই সেই মূর্তি হঠাৎ এক বিকট চিৎকার করে ভেতরে ঢুকে গেল। আর সাথে সাথে দড়াম করে বন্ধ হয়ে গেল দরজাটা। খানিকক্ষণ পরে মহলের মধ্যে থেকে ভেসে আসা শঙ্খনাদের মতো এক ভয়ানক নারীকণ্ঠের চিৎকার আরক্ত করে তুলল চারপাশ। ঘরের মধ্যে ঢুকে এসে প্রবলভাবে দাপাদাপি করতে লাগলো চন্দ্রানী। বাইরে বেরিয়ে পা বাড়াতেই আজ তার দেহ কি এক অদ্ভুত কারণে জ্বলে পুড়ে যাচ্ছে। বেদনায় আক্রান্ত হয়ে সে প্রবল ছটফট করতে লাগলো। সেই সময় তার শরীরের ভিতর থেকে ধোঁয়া ধোঁয়া আকারে বেরিয়ে এলো পিশাচিনী। তার চোখেও তখন জ্বলছে তীব্র নীল আগুন। তারপর সে হাওয়ায় ভেসে বাইরে বেরিয়ে গেল, কিন্তু মুহূর্তকাল পরে আবার তীব্র হাওয়ার ঝাপটার মতো আছড়ে এলো ঘরের ভেতরে। বাইরের পেটা ঘড়িতে তখন ঢং ঢং করে পিশাচ প্রহর শুরুর ঘোষণা হলো। পিশাচিনী তখন চন্দ্রানীর হস্ত আকর্ষণ করে টেনে নিয়ে গেল ঘরের মধ্যে বেদির কাছে। তারপর দুহাত প্রসারিত করে বলে উঠল, হে প্রভু, হে মহান শক্তিমান শয়তান, কেন কেন আমরা আপনার নৈবেদ্য স্বরূপ বলি জোগাড় করতে সমর্থ হচ্ছি না? কি এমন শক্তি যা আপনার শক্তিতে বলিয়ান আমাদের পথ রুদ্ধ করতে সক্ষম হচ্ছে? বলুন প্রভু, বলুন, আর এই বিপদ থেকে উদ্ধারের পথ প্রদর্শন করুন প্রভু। একটা তীব্র নীলাভ আলোর ছটায় এবার ভরে উঠল বেদির চারপাশ। তারপর সেই আলো দ্রুত বেরিয়ে গেল খোলা জানালা ভেদ করে, আর সাথে সাথে একটা কান ফাটানো মেঘের গর্জন শ্রুতিগোচর হলো মহলের বাইরের লোকজনের। আশঙ্কায় কেঁপে উঠল সকলের বুক। তবে বেশি পরিমাণ সংখ্যা ঘনালো আমার হৃদয়ে। যদি আকাশ ভেঙে বৃষ্টি নামে তাহলে তো ধুয়ে যাবে মহলের চারপাশের পবিত্র জলের গণ্ডি, আর তখনই তো শয়তানের অনুচর সহজেই বাইরে বেরিয়ে আসতে পারবে। আর এতগুলো লোকের মধ্যে থেকে যে কোনো একজনকে অনায়াসেই বলির জন্য নির্ধারিত করতে পারবে। কি হবে? আমার আশঙ্কা আরো উস্কে দিয়ে তীব্রভাবে বিদ্যুতের চমক দিয়ে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল।
আর বৃষ্টিতে ভিজতে ভিজতে শঙ্কায় মহলের দিকে চেয়ে স্থির হয়ে রইলাম। হঠাৎ মনে হলো একটা অন্ধকার দিয়ে গড়া অবয়ব বেরিয়ে আসতে চাইছে বাড়িটার মধ্যে থেকে। আতঙ্ক নিয়ে চেয়ে রইলাম সেদিকে, কিন্তু মুহূর্তকাল পরেই হঠাৎ বাড়ির চারপাশে দপ করে জ্বলে উঠল আগুনের পরীক্ষা, আর সাথে সাথেই আবার এক তীক্ষ্ণ চিৎকার। আমি সমেত ওখানে দাঁড়ানো সকলের কানেও গিয়ে পৌঁছেছে এই চিৎকার। কুমার কৌস্তব তখন সঙ্গের সিপাহীদের পুরো ব্যাপারটা বোঝাতে ব্যস্ত, কিন্তু আমার মুখে ফুটেছে হাসির রেখা। বুঝতে পারলাম বৃষ্টির জলে ধুয়ে যায়নি ওই রেখা, বরং অশুভকে আটকাতে বনহিসিকা হয়ে জ্বলে উঠেছে। এবার সকলকে নির্দেশ দিলাম ফিরতে, আর সাথে এটাও বললাম, কাল সকালে যখন সূর্যের তেজ থাকবে প্রখর, তখন সকলে ফিরে আসবে এই মহলে। কালকেই এই অন্ধকারের দফারফা করতে হবে, কালকেই করতে হবে। পরদিন পরিকল্পনা অনুযায়ী যথারীতি মহলে প্রবেশের জন্য প্রস্তুত হলাম, আর সাথে চলল সিপাহী শাস্ত্রী সমেত কৌস্তব। কালকে রাতের ঘটনা লোকমুখে চাউর হয়েছে খানিকটা, তাই দলে দলে গ্রামবাসীরাও এলো। সকলে তখন ক্ষিপ্ত, তারা এত মানুষের হত্যাকারী জমিদার কন্যার মৃত্যু চায়। যখন তারা গিয়ে পৌঁছল, তখন পূব মহলের সদর দরজা আঁটো সাঁটো করে আটকানো। মিলিত সেনাদল একসাথে মিলিত আঘাত করতে লাগলো, কিন্তু সামান্য কেঁপে ওঠা ছাড়া আর বিশেষ কিছু হলো না। তখন আমি এগিয়ে এসে সেই পূর্বের শিশি থেকে এক বিন্দু জল ছেটাতেই কেঁচ কোঁচ শব্দ করে খুলে গেল দরজা। অস্ত্র ঝনঝনিয়ে সকলে ভিতরে ঢুকলো। তারপর সিঁড়ি ভেঙে উঠল ওপরের ঘরে। ওই ঘরের দরজাও তখন বন্ধ। সেনাদল ঝাঁপিয়ে পড়ল দরজায়। খানিক কষ্টদের পর যখন তারা দরজা খুলল, তখন তারা সেই ঘরের ভেতর কেবল এক প্রস্তরীভূত নীলাভ নারী মূর্তিকে পেল। তন্ময় হয়ে লেখাটার মধ্যে ডুবে গিয়েছিল পদ্মনাভ। এতটুকু লেখার পর খাতার পরবর্তী পাতাগুলো ফাঁকা। তারপর যে কি হলো জানার জন্য তার বেশ কৌতূহল হলো, কিন্তু কাকে জিজ্ঞেস করবে? আর কি করেই বা সেই এতদিনের চাপা পড়া অভিশাপ এখন আবার জীবন্ত হয়ে উঠল? কি এমন ঘটল? কৌতূহলের বুদবুদ মনের মধ্যে জমে উঠল, কিন্তু জানার কোনো উপায় নেই। অগত্যা খাতা বন্ধ করে উঠে বসল সে। ঘরের জানালা খুলতেই দেখল রাত কেটে গিয়ে পূব দিকের আকাশে সিঁদুরে রঙের ছোপ ধরেছে। সেদিকে তাকিয়েই সে ভাবল, যদি বড়দাদু কথা সত্যি হয়, আর ওই শয়তানের উপাসিকা যদি সত্যি জেগে ওঠে কোনোভাবে, তাহলে ওকে কিভাবে আটকাবো? হঠাৎ তার কানে বেজে উঠল বড় দাদুর স্বপ্নে বলা একটা কথা, আমি থাকবো তো তোমার সাথে। কিভাবে যে থাকবেন তিনি তা তার জানা নেই। একটা বেশ বড় নিঃশ্বাস ছেড়ে পদ্মনাভ জানালার পাশের টেবিল থেকে মোবাইলটা তুলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তাকে কেওনঝড় যেতে হবে। এখানে বসে থেকে ওখানে আসলে যে কি ঘটছে বা কি করে তা থামানো যাবে, এসব ভেবে সময় নষ্ট না করাই স্ত্রী। পদ্মনাভ এবার ফোনটা ঘেঁটে একটা নাম্বার ডায়াল করে কানে চেপে ধরল ফোনটা। রাতের ট্রেনেই পদ্মনাভ রওনা দিল কেওনঝড়। রেলওয়েতে কর্মরত বন্ধু তিমিরকে ফোন করে আজকের টিকিটটা সে জোগাড় করেছে। সাধারণত কোনো ট্রেনে করে বেড়াতে গেলে একটা বই নিয়ে সে পড়তে পড়তে যায়, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
কিছুতেই ওর মন বসছে না, চুপচাপ বসে আছে। রওনা তো হয়ে গেলাম, কিন্তু ওখানে পৌঁছে কি বলবো? স্বপ্নে আদেশ পেয়ে এসেছি বললে সেটা তো ভারী হাস্যকর হবে। আদতে এটাই তো সত্যি। এই সত্যিটা কিছুতেই প্রকাশ করা যাবে না। তাহলে তাহলে কি বলবো? অনেকক্ষণ ধরে ভাবা সত্ত্বেও কোনো কুল কিনারা পেল না পদ্মনাভ। অবশেষে ট্রেনের দুলুনিতে খানিক পরে নিদ্রা দেবী তার ঘুমের পরশ পদ্মনাভর চোখের ওপর বুলিয়ে দিল। রাত পোশাক পরা একটা মেয়ে এগিয়ে যাচ্ছে একটা বেশ পুরনো বাড়ির দিকে। অন্ধকার বলে তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। একটা সময় সে এসে দাঁড়ালো বাড়ির মূল প্রবেশদ্বারের কাছে। হঠাৎ মৃদু শব্দে খুলে গেল দরজা। সে ভেতরে ঢুকল। একটা বড় ঘর, আর তার সামনে দিয়ে সিঁড়ি উঠে গেছে। সে ধীর পায়ে একটা একটা করে সিঁড়ি টপকাল। ওপরে টানা বারান্দা একটা, সেটা পেরিয়ে থামল একটা বন্ধ ঘরের সামনে। একটা হাত দরজায় দিতেই দরজাটা খুলে গেল সশব্দে। ও কি, ঘরের ভেতরে একটা নারী মূর্তি না? হ্যাঁ, তাই তো, নীল পাথরের একটা নারী মূর্তি। মেয়েটা এগিয়ে গেল মূর্তির সামনে। হাত দিয়ে স্পর্শ করতেই সাথে সাথে একটা তীব্র আলোর ঝলকানিতে ভরে গেল চারপাশ। আলোর ঔজ্জ্বল্যতা কমলে দেখা গেল একটা অপরূপ সুন্দরী নারী ঘরের মধ্যে দণ্ডায়মান, আর তার হাতে ধরা একটা খাঁড়া জাতীয় কিছু, যা থেকে টপ টপ করে ঝরে পড়ছে তাজা রক্ত। আর সামনের মেঝেতে বইছে রক্তের সমুদ্র। তার মধ্যে পড়ে আছে একটা দেহ থেকে বিচ্ছিন্ন এক মস্তক বিচ্ছিন্ন নারী দেহ। এই নারী দেহের পরনেই তো রয়েছে খানিকক্ষণ আগে দেখা সেই রাত পোশাক। হাতে ছোট তলোয়ারধারী নারীটি এবার ধীরে ধীরে হাতের ছোট্ট তলোয়ারটা ফেলে এগিয়ে এলো সামনে। তারপর ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। তারপর সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে শুরু করলো, আর সাথে সাথে তার পোশাক পরিবর্তিত হতে লাগলো। সে ধীরে ধীরে খানিক আগের রাত পোশাক পরা সেই নারীতে পরিবর্তিত হয়ে গেল সম্পূর্ণরূপে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল পদ্মনাভর। সে ধরফর করে উঠে বসল। আরে আরে, আমি তো ট্রেনে। তাহলে এতক্ষণ তাহলে কি স্বপ্ন দেখছিলাম? তাই হবে, ওই ঠিক এই স্বপ্নই কেন দেখলাম? তার মানে কি বড় দাদু উনি তাহলে এটা দেখালেন? পদ্মনাভর মনটা একটা অদ্ভুত আবেশে ভরে গেল। খানিক আগের দ্বিধাটা যেন একটু একটু করে মুছে যাচ্ছে। পারবে, সে পারবেই। প্রতি পদে এভাবেই বড় দাদু অলক্ষ্যের সাথে থাকলে সে নিশ্চয়ই পারবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ হল পদ্মনাভর হৃদয়। পরদিন গন্তব্যে পৌঁছে প্রথমে চৌধুরী বাড়ির দিকে না গিয়ে পদ্মনাভ গেল স্থানীয় থানায়। অফিসার ইনচার্জের সঙ্গে দেখা করতে যাওয়ায় প্রথমে তাকে তার কারণ জিজ্ঞেস করা হয়। সে জানায় চৌধুরী বাড়িতে যে নিখোঁজের ঘটনাগুলো ঘটছে সেই সম্পর্কে কিছু তথ্য তার কাছে রয়েছে, সেগুলো সে পুলিশকে জানাতে চায়। সে বড়বাবুর সাথে দেখা করার অনুমতিও পেয়ে যায়। ঘরে ঢুকতেই উল্টো দিকের চেয়ারে পুলিশের উর্দিতে বসে থাকা মানুষটাকে দেখে সে থমকে যায়। তার মুখে খেলে যায় একটা মৃদু হাসি। উল্টো দিকের মানুষটাও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। খুব অসুবিধা হচ্ছে কি চিনতে?
মৃদু হাসি ঠোঁটে মাখিয়েই প্রশ্নটা করে পদ্মনাভ। এবারে পুলিশের উর্দি পরা বড়বাবুর মুখেও খেলে যায় হাসি। পদ্মনাভ চ্যাটার্জি? ইয়েস স্যার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় বড়বাবু সুকান্ত সান্যাল। বলে, আরে তুই এখানে? হ্যাঁ, একটা বিশেষ জরুরি কাজে এখানে আসতেই হলো। কি জরুরি কাজ তোর? এই থানা এলাকাতেই, চৌধুরী ভিলা। দাঁড়া দাঁড়া, ওই নিখোঁজের ব্যাপারগুলো? হ্যাঁ, ওই বিষয়েই। কি কি জানিস তুই এ বিষয়ে? কপালে দীর্ঘ ভাঁজ ফেলে প্রশ্নটা করল সুকান্ত। চেয়ারটা টেনে আরেকটু টেবিলের কাছে সরে এসে বেশ গাঢ় গলায় পদ্মনাভ বলল, দেখ, তোকে ব্যাপারটা পুরোটা খুলে বলতে পারি, কিন্তু তোর হয়তো বিশ্বাস হবে না। কেন? বেশ উৎসাহ নিয়ে বলল সুকান্ত। বলবো, কিন্তু তার আগে তোর থেকে পুরো ঘটনাটা শুনি। সুকান্ত নিখিল ও অর্ধেন্দুর পরপর নিখোঁজ হওয়ার ঘটনাগুলো বলে গেল। শুনতে শুনতে পদ্মনাভ মেলাচ্ছিল ঘটনাগুলো। সুকান্ত থামলেই সে প্রশ্ন করল, আচ্ছা, কোনো মহিলার মৃত্যু হয়নি? কোনো মহিলা না তো। পদ্মনাভর কপালে কুঞ্চন দেখা দিল। তাহলে যে স্বপ্নে মস্তিষ্কহীন মহিলার দেহ দেখলাম, বা ওই যে সুন্দরী মহিলাকে দেখলাম, সেটা তাহলে কি? তাহলে কি কোনো মহিলার মৃত্যু ঘটতে চলেছে, আর তার আগাম পূর্বাভাস আমি পেলাম? এই সময় হঠাৎ করেই বাইরে কারোর খুব উত্তেজিত গলার স্বর শুনে দুজনেই উঠে দাঁড়ালো। তারপর বেরিয়ে আসতে দেখল যে দুজন ব্যক্তি মেজবাবুর টেবিলে বসে উত্তেজিতভাবে একসঙ্গে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু একসঙ্গে কথা বলায় কারোর কথাই ঠিক বোঝা যাচ্ছিল না। সুকান্ত আসতেই মেজবাবু ওদের থামিয়ে দিয়ে সম্ভ্রম প্রদর্শন করে উঠে দাঁড়ালো। মেজবাবুকে উদ্দেশ্য করে সুকান্ত বলে উঠল, কি হয়েছে মিস্টার মল্লিক? স্যার, ওরা এসেছে সেই চৌধুরী বাড়ির কেসটা নিয়ে। কাল রাত্রেও নাকি ওদের শুটিং ইউনিটের একজন স্পট বয় হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। এখন এদের বক্তব্য পুলিশ কিছুই করছে না, অথচ ইউনিটের এক একটা করে লোক প্রতি রাত্রে গায়েব হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ওরা সবাই একদিন নিখোঁজ হয়ে যাবে। সুতরাং ওরা নিজের বাড়ি ফিরে যেতে চাইছে। লোক দুটো চুপচাপ মেজবাবুর দিকে তাকিয়ে তার কথা শুনছিল। সুকান্ত তাদের সামনে এগিয়ে এসে বলল, খুলে বলুন তো, আবার কি হলো? সঠিক জানি না স্যার, শুধু আজকে সকালবেলা স্পট বয়ের মধ্যে থেকে একজন এসে জানালো অরুণ নামে একটা ছেলেকে তারা নাকি খুঁজে পাচ্ছে না। এখন এত বেলা গড়িয়ে গেল, এখনো পর্যন্ত সেই অরুণ আর ফিরে আসেনি। আর মানে কি সে আগের দুজনের মতো নিখোঁজই হয়েছে? বেশ, আপনারা এখন আসুন, রেডি হয়ে আমরা সরজমিনে দেখে আসব। এ কথা বলেই তিনি মেজবাবু মিস্টার মল্লিককে বললেন যে গাড়ি রেডি করতে তিনি বেরোবেন, আর এও বললেন যে তার বন্ধু পদ্মনাভর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে, কারণ সে সারা রাত ট্রেন জার্নি করে এখানে এসেছে, সেও তাদের সঙ্গেই যাবে। পদ্মনাভ সুকান্তর বলা কথার পরিপ্রেক্ষিতে জানালো, খিদে নেই, তবে এক কাপ চা হলে মন্দ হয় না। এ কথা বলে সুকান্ত ও পদ্মনাভ আবার ফিরে এলো সুকান্তর ঘরে। এবার সুকান্ত প্রশ্ন করল, তুই এই ঘটনার কথা কিভাবে জানলি? নিউজ চ্যানেলে তেমন লেখালেখি হয়েছে বলেও তো শুনিনি। আরে না না, নিউজ চ্যানেল নয়, ছোটখাটো নিখোঁজের ঘটনা প্রতিনিয়ত ঘটে, খুব স্বাভাবিকভাবেই সেটা আমার চোখ এড়িয়ে যেত। তাহলে? বিস্ময়ের সঙ্গে বলে ওঠে সুকান্ত। বলছি, কিন্তু তার আগে তোকে বলে রাখি, বিশ্বাস করা বা অবিশ্বাস করা দুটোই তোর নিজস্ব ব্যাপার। বেশ, তুই বল। এরপর পদ্মনাভ ঠিক যা যা ঘটেছে তার সমস্তটা ঝড়ের গতিতে বলে গেল তার বাল্য বন্ধুকে। সাথে নিয়ে আসা সেই চামড়া বাঁধানো খাতাটাও তাকে দেখাতে ভুলল না। ঠোঁট দুমড়ে পদ্মনাভর বলা কথাগুলো শুনে নিল ইন্সপেক্টর সুকান্ত সান্যাল। তারপর বেশ আস্তে আস্তে বলল, এই অলৌকিক বা অতিলৌকিক ব্যাপারগুলো যদিও আমার বিশ্বাস নেই, তবু তুই যখন বলছিস। কথাটা শেষ করে না সুকান্ত। ইতিমধ্যে একজন অধস্তন কর্মচারী ধুমায়িত চায়ের দুটো কাপ টেবিলে রেখে চলে গিয়েছে। তারা দুজন এবার কাপ দুটো টেনে নিয়ে নিঃশব্দে চা পান করতে লাগলো। পানীয়তে শেষ টান দিয়ে এবার সুকান্ত উঠে দাঁড়িয়ে বলল,
চল ঘুরে আসি ওই বাড়ি থেকে, আর তোর বলা ওই পরিত্যক্ত মহলটাও দেখে আসবো। গাড়ি বের করে ওরা চলল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। গিয়ে যখন পৌঁছালো দেখল চারপাশে বেশ জটলা করে লোকজন দাঁড়িয়ে রয়েছে। পুলিশ আসতেই তারা চারপাশে জড়ো হলো। সকলকে দেখতে দেখতে পদ্মনাভর চোখ গিয়ে আটকালো একটা মেয়ের উপর। ঘরের এক কোণে সে চুপ করে দাঁড়িয়েছিল মেয়েটা। সুকান্তকে জিজ্ঞেস করে পদ্মনাভ জানালো এই মেয়েটাই নাকি এই ইউনিটের প্রধান নায়িকা নয়নতারা। সবাই বিভিন্ন কথাবার্তা বলছে, আতঙ্ক প্রকাশ করছে, কিন্তু এই মেয়েটিকে বিন্দুমাত্র চিন্তিত বা উদ্বিগ্ন বলে মনে হচ্ছে না। সে যেন কেমন নির্বিকার। মেয়েটি কি এই ঘটনা নিয়ে বিশেষ ভাবিত নয়? হ্যাঁ, এক এক করে লোক নিখোঁজ হচ্ছে, আর সেখানেই তো আশঙ্কা থাকাই উচিত। এসব ভাবছিল পদ্মনাভ, হঠাৎ তার মনে হলো নিঃশব্দে যেন নয়নতারা ঠোঁটে খেলে গেল একটা মৃদু হিল্লোল। হাসলো মেয়েটি? এই পরিস্থিতি তো হাসি পাচ্ছে কেন? নাকি ভুল দেখলাম? সকলকে ছেড়ে মেয়েটার কাছে এগিয়ে এলো সে। তার পাশে দাঁড়িয়েই প্রশ্নটা ছুঁড়ল, কি মনে হয় বলুন তো, এই নিখোঁজ হওয়ার পিছনে রহস্যটা কি? হ্যাঁ, কোথায় যেতে পারে মানুষগুলো? আপনি? প্লাগ করা ভুঁড়ো ধনুকের মতো বাঁকিয়ে পাল্টা প্রশ্ন করল মেয়েটা। থানার বড়বাবুর বন্ধু আমি। ও আচ্ছা। বলেই খানিকক্ষণ থেমে আবার ধীরে ধীরে বলল, বেশি কৌতূহল কিন্তু ভালো জিনিস নয়। বেশ উন্নাসিক মেয়ে তো। মনে মনে ভাবল পদ্মনাভ। সে সরে আসতেই যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ে মেয়েটার অপলক ভাবে চেয়ে থাকা মুখটার দিকে। আর এক পলক তাকাতেই তার মনে হলো মুহূর্তের মধ্যে যেন মেয়েটার চোখের সাদা অংশ ঢেকে গেল কোনো কালো পর্দায়। চমকে উঠল পদ্মনাভ, কেবলমাত্র মুহূর্ত কয়েকের জন্যই। তারপর আবার সব স্বাভাবিক। পদ্মনাভর মনের মণিকোঠায় এবার ভেসে উঠল কালকে ট্রেনে দেখা সেই স্বপ্নটা। সুকান্তদের সকলের বয়ান নেওয়া প্রায় শেষ হয়ে এসেছিল। পদ্মনাভ গিয়ে সুকান্তর পাশে দাঁড়ালো। তারপর ওকে একটু পাশে সরিয়ে এনে বেশ চাপা গলায় বলল, আজ রাত্রিরে আমি এখানেই থাকতে চাই, একটু ব্যবস্থা কর। না না, কোনোভাবেই না। তোর যদি কিছু হয়ে যায়? পদ্মনাভ গম্ভীরভাবে বলল, আমার কিছু হবে না, তোকে তো সব বলেছি। বরং আমি এখানে না থাকলে রহস্যের সমাধানের সূত্র খুঁজে পাওয়া যাবে না, আরও কিছু নিরীহ প্রাণ যাবে, আর জাগ্রত হবে এক ভয়ঙ্কর অপশক্তি। দেখ, আমি এসব অপশক্তি মানি না, এটা ঠিক কথা। এই ঘটনা ঘটার পেছনে নিশ্চয়ই কোনো অপরাধমূলক কাজকর্মের যোগ আছে। বেশ, তো তুই বিশ্বাস করিস না, কিন্তু আমায় এখানে থাকার ব্যবস্থা করে দে। ঠিক আছে, তুই থাকলে আমিও থাকবো। আচ্ছা, তুই থাকিস না হয়। কথা শেষ করে সুকান্ত আবার এগিয়ে গেল শুটিং ইউনিটের লোকজনের দিকে। তারপর জানালো আজ রাতে তিনি নিজে এখানে থেকে মূল বিষয়টা অনুধাবন করার চেষ্টা করবেন। যখন সুকান্ত এই কথা সকলকে উদ্দেশ্য করে বলছিল, পদ্মনাভ তখনও ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা নয়নতারার মুখটা খেয়াল করছিল। থাকার কথা কর্ণগোচর হতেই সে তাকালো সুকান্তর মুখের দিকে, আর আবারও এক পলকের জন্য সেই হাসির স্রোত যেন ঝাপটা দিল তার মুখে। এবার পদ্মনাভ নিশ্চিত যে এই পরপর নিখোঁজ হওয়ার ব্যাপারে মেয়েটা অবশ্যই কিছু জানে। সুকান্ত এবার বাড়ির কেয়ারটেকারকে উদ্দেশ্য করে বলল, শুনেছি এই জমিদার বাড়ির পূর্ব প্রান্তে নাকি আরেকটা মহল আছে, সেখানে একবার যাওয়া যায়? না না, সেদিকে যাওয়ার নির্দেশ নেই। বেশ তাড়াতাড়ি বলে উঠল বিনায়ক সামন্ত। কেন? কেন জানি না, কিন্তু মালিক বারবার মানা করেছে ওদিকে যাওয়ার জন্য। ওই মহল পরিত্যক্ত। পরিত্যক্ত বলেই তো দেখতে চাইছি। হতে পারে ওখানে কোনো অপরাধমূলক কাজকর্ম হচ্ছে, আর যারা নিখোঁজ হয়েছে তারা হয়তো সেটা দেখে ফেলেছিল। আমাদের একবার যেতে হবে ওখানে। আপনি চাবি নিয়ে তাড়াতাড়ি আমাদের সাথে চলুন।
ও চাবি তো আমার কাছে নেই। তাহলে কার কাছে আছে? সুকান্তর প্রশ্নের উত্তরে বিনায়ক জানায়, তা তো জানি না, তবে মালিক শুধু এই মহলে দেখাশোনার জন্যই আমায় নিযুক্ত করেছিলেন। পূব মহলে ধারে কাছে যাওয়ারও অনুমতি ছিল না। বেশ, আমরাই তাহলে দেখে নেব, আসুন আমাদের সাথে। বলে বাইরে বেরোতে গেল সুকান্ত। হঠাৎ নয়নতারাও তাদের সাথে আসতে গেল। পদ্মনাভ বাধা দিয়ে বলল, আপনি এখানেই থাকুন, শুধু বিনায়কবাবু গেলেই হবে। চোখেতে কটাক্ষ হেনে নয়নতারা বলল, কেন? পরিত্যক্ত মহলে কত কিছু বিপদ থাকতে পারে ম্যাডাম। সুকান্ত পদ্মনাভর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, শুধু আমরাই যাই। না মানে এসে থেকে শুনছি ওদিকে যাওয়া যাবে না, তাই আপনারা যাচ্ছেন বলে জাস্ট কৌতূহল। তারপর কথা শেষ না করেই তারপর বলল, বেশ তো, যান আপনারাই। দিনের শেষে আলোকবিন্দু মুছে গিয়ে সন্ধ্যার অন্ধকার নামল। বাড়ির ভেতরে থাকা লোকজন বিশেষ কিছু কথাবার্তা বলছে না, কিন্তু আতঙ্কের ছাপ সবার মুখেই স্পষ্ট। কেউ একা কোথাও বেরোচ্ছে না। আস্তে আস্তে সন্ধ্যা এগোলো রাতের দিকে। রাতের খাবার তাড়াতাড়ি সেরে নিল সকলে। এদিকে পদ্মনাভ আর সুকান্ত রাতের খাওয়া সেরে নিয়ে পৌঁছালো চৌধুরী বাড়িতে। তারা দোতলার সিঁড়ির পাশের ঘরটা নির্বাচন করল থাকার জন্য। তখন সকলে শুয়ে পড়েছে। বাড়িটা একেবারে নিথর। শুধু রাতবাতি জ্বালিয়ে খোলা জানালার সামনে দাঁড়িয়ে নিম্নস্বরে কথা বলছে পদ্মনাভ ও সুকান্ত। আজ তারা পূর্বমহলে গিয়ে বিশেষ কিছু পায়নি। পদ্মনাভ সুকান্তকে বোঝাচ্ছে, সাদা চোখে এবং দিনের আলোয় এমন অনেক কিছুই দেখা যায় না যা নিশীথে দেখা যায়। সুকান্ত তার কথায় উল্টো যুক্তি দিয়ে যাচ্ছে। হঠাৎ খোলা জানালা পথে একটা অদ্ভুত সুগন্ধ এসে নাকে ঝাপটা মারল দুজনের। কিসের গন্ধ বলতো? প্রশ্নটা প্রথমে করল পদ্মনাভ। হবে বাগানের কোনো ফুলের গন্ধ। ফুলের গন্ধ এত প্রবল? আর বাগানে তো সেভাবে কোনো ফুলের গাছ দেখলাম না। জানি না রে, হবে হয়তো কিছু, কিন্তু এই মুহূর্তে বড্ড ঘুম পাচ্ছে। হাই তুলতে তুলতেই বলল সুকান্ত, চল খানিক্ষণ ঘুমিয়ে নি। পদ্মনাভর চোখটাও টানছে, কিন্তু সে ঘুমোতে চাইছে না। তাকে জাগতে হবে, দেখতে হবে প্রতি রাত্রে ঠিক কি ঘটে। কিন্তু চোখের পাতা কোনো মতেই খুলে রাখতে পারছে না সে। বিছানায় শুয়ে পড়ে, আর সাথে সাথে তলিয়ে যায় ঘুমের অতল গহীনে। বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে। হঠাৎ তার কানের সামনে কেউ যেন বলে ওঠে, আর ঘুমিও না পদ্মনাভ, জাগো। পিশাচ প্রহর ঘনিয়ে আসার সময় হয়ে এলো। এবার যেতে হবে পূব মহলে। আর কোনো প্রাণের নৈবেদ্য যে শয়তানকে দেওয়া যাবে না। ওঠো ওঠো, জাগো। ঘুমন্ত পদ্মনাভর শরীরটা এবার উঠে বসে। খুলে যায় তার চোখের বাধা। দম দেওয়া পুতুলের মতো সে নেমে আসে খাট থেকে। এগিয়ে এসে খুলে ফেলে বন্ধ ঘরের ছিটকিনি। তারপর বেরিয়ে আসে অন্ধকারে ভরে থাকা দোতলার বারান্দায়। বারান্দা পেরিয়ে সিঁড়ির কাছে পৌঁছে একটা একটা করে ধাপ নামছে পদ্মনাভ। তার শরীরটা তুলোর মতো হালকা লাগছে এখন, আর সেটা যেন পরিচালনা করছে অন্য কোনো একটা শক্তি। একসময় সিঁড়ির শেষ ধাপে এসে পৌঁছায় সে। তারপর নিঃশব্দে সাবধানী পদক্ষেপ ফেলে এগিয়ে যায় বাইরের দিকে। পূবমহলের প্রায় কাছাকাছি এসে রুদ্ধ হয় তার গতি। অন্ধকারে মিশে সে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ।
অন্ধকারে তখন তার দৃষ্টি সয়ে এসেছে। হঠাৎ বাড়ির দিক থেকে কাউকে একটা দ্রুত হেঁটে আসতে দেখা গেল। সাথে সাথে বেশ খানিকটা সরে গিয়ে একটা আগাছার ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো পদ্মনাভ। সেখান থেকে দেখল একটা ছায়া মূর্তি এসে দাঁড়ালো পূব মহলের সামনে। হালকা করে খুলে গেল দরজাটা। ছায়ামূর্তি ঢুকে গেল ভেতরে। আড়ালে থাকা পদ্মনাভর কানের কাছে এবার কেউ যেন ফিস ফিস করে নির্দেশ দিল, পিশাচিনী তার কাজ শুরু করেছে, এবারে আসবে শিকারে, আটকাতে হবে তাকে, তৈরি হয়ে নাও। শিকার তৈরি কি করে? প্রশ্নগুলো বুদবুদের মতো ভেসে উঠল মনের মধ্যে। ঠিক এই সময় হঠাৎ তার চোখ আটকাল খানিক দূরে পায়ে চলা পথটার উপর। অন্ধকার দিয়ে গড়া আর একটা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে পূব মহলের দিকে। কেউ যেন পদ্মনাভর ভেতর থেকে নির্দেশ দিল, এগিয়ে গিয়ে ওকে থামাও, ও যেন কোনো মতেই ওই বাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে সক্ষম না হয়। কাঠ পুতুলের ন্যায় এগিয়ে গেল পদ্মনাভ। এসে দাঁড়ালো অন্ধকার দিয়ে হেঁটে আসা সেই অবয়বটার সম্মুখে। অদ্ভুতভাবে তখন অন্ধকারের মধ্যেও পরিষ্কারভাবে দেখছে পদ্মনাভ। হেঁটে আসা মানুষটি তার বন্ধু সুকান্ত। তুই? বিস্মিত স্বর ছিটকে এলো পদ্মনাভর গলা দিয়ে। তুই এখানে কি করছিস? উল্টো দিক থেকেও প্রশ্ন ভেসে এলো। উত্তর কেউ কাউকে দিল না। দুজনেই খানিকক্ষণ চুপ করে থাকল। তারপর নীরবতা ভেঙে দ্রুত সুকান্ত বলল, ঘুমের চটকাটা ভাঙতেই দেখি পাশে বিছানায় তুই নেই। হঠাৎ বারান্দার দিকের খোলা জানলাটা দিয়ে দেখলাম বারান্দা দিয়ে কেউ একটা খুব দ্রুত হেঁটে চলে গেল। তো ভাবলাম তুই হয়তো বাইরে গেছিস রহস্যজনক কিছু দেখে। আমিও সাথে সাথে পকেটে বন্দুকটা গুঁজে বাইরে বেরিয়ে এলাম। অন্ধকার বারান্দা নিথর। তখনই সিঁড়িতে একটা হালকা পদশব্দ ভেসে এলো। কান পেতে মনে হলো কেউ নেমে যাচ্ছে। আমিও নেমে এলাম দ্রুত। নিচে নেমে বারান্দায় দেখলাম দ্রুত চলমান অবয়বটা। তার পিছু নিয়ে বেরিয়ে এলাম বাইরে। সে দেখলাম এই পূব মহলের দিকে আসছে। সকালে তোর বলা কথাটা মনে পড়ে গেল। সব রহস্যই ঘনীভূত হয়েছে এই মহলকে কেন্দ্র করে। সেই অবয়ব আমার আগে আগে চলে ঢুকে গেল বাড়িটার মধ্যে। এখন আমি ঢুকবো, দেখবো কি হয়। না, তুই যাবি না ভিতরে। কেন যাব না? এটা একটা ফাঁদ। মানে? হ্যাঁ, যার পিছু করে তুই এসেছিস সে কোনো শরীরী প্রাণী নয়, সেই পূব মহলে পিশাচ। কি সব বলছিস? ঠিক বলছি। তুই কি ভাবছিস তুই ওকে গোপনে অনুসরণ করে এসেছিস? চরম ভুল। ও তোকে এখানে নিয়ে এসেছে। এর আগেও ও বাকিদের এখানে নিয়ে এসে বলির পণ্য বানাতে। কি যাতা বলছিস? যাতা নয়, যেই তুই ওই বাড়ির ভেতরে ঢুকবি চিরকালের মতো আটকে যাবে ওই দরজা। আর কোনোদিন বেরোতে পারবি না তুই। ওই পিশাচ মায়াতে আবদ্ধ হয়ে শয়তানের নৈবেদ্য হবি। তুই এত কিছু জানলি কি করে? কপাল কুঁচকে প্রশ্ন করে সুকান্ত। এত কথা বলার সময় নেই, পরে ঠান্ডা মাথায় সব বলবো। মুহূর্তকাল নীরব থেকে পদ্মনাভ আবারও বলে, শোন, তোর বদলে আমি ঢুকবো ওই বাড়িতে। বাধা দিতে যাচ্ছিল সুকান্ত, কিন্তু তাকে গম্ভীর গলায় থামিয়ে পদ্মনাভ বলল, ভয় নেই, আমি একা নেই। সূক্ষ্ম শরীরে বড় দাদুর উপস্থিতি টের পাচ্ছি আমি। উনি আমায় ঠিক রক্ষা করবেন। তুই তাড়াতাড়ি জমিদার মহলে যা। বাড়ির সকলকে ঘুম থেকে ডেকে তোল, একত্রিত কর সবাইকে। বল কোনো প্রকারই ঘরের বাইরে যেন কেউ না বের হয়। একসাথে সকলকে জড়ো করার সময় দেখবি ওদের মধ্যে কেউ না কেউ মিসিং হবেই। আর আমার হিসেব বলছে সে কোনো নারীই হবে। আর যে নেই তখনই বুঝবি তার মধ্যে এতদিন বাস করছিল ওই পিশাচিনী। ওই সেই অবয়ব যে প্রতিদিন কাউকে না কাউকে ছল করে এখানে নিয়ে এসছে, তারপর নির্মমতার সাথে বলি দিয়েছে। শোন, ফোন করে থানা থেকে কিছু লোককে ডেকে নিয়ে আয়, আর সবাইকে নিয়ে এখানে তাড়াতাড়ি আসবি। যা যা তাড়াতাড়ি। হঠাৎ জমিদার বাড়ির পেটা ঘড়িতে রাত্রির 3টের ঘোষণা হলো। ওই শোন বলে
শব্দটা শোনালো সুকান্তকে। পিশাচ প্রহর শুরু হলো, যা তাড়াতাড়ি, আর যত দ্রুত সম্ভব হয়। বলেই মহলের দিকে পা বাড়ালো পদ্মনাভ। সুকান্ত দ্রুত এগোলো বন্ধুর কথা মতো। বুক ভরা একটা নিঃশ্বাস টেনে নিয়ে পদ্মনাভ এগিয়ে গেল পূব মহলের সদরের দিকে। হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। পদ্মনাভ ভেতরে ঢুকে গেল। একটা একটা করে সিঁড়ি টপকে গিয়ে দাঁড়ালো ওপরের ঘরের সামনে। একটা অদ্ভুত মিষ্টি মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে। কেমন যেন ঝিম ধরে যায় শরীরে। হঠাৎ আবার সেই দৃঢ় ফিসফিসে কণ্ঠ গুঞ্জিত হলো, স্নায়ু দৃঢ় করো পদ্মনাভ, দুর্বল হলে চলবে না, সামনে মারাত্মক বিপদ। মনে মনে কথাটা আত্মগত করে পদ্মনাভ ভেতরে ঢুকে গেল। নীল আলোর তীব্রতাটা সামান্য বেশি এখানে। ঘরের মাঝ বরাবর একটা চৌকো বেদির ওপর সত্যি একটা বিকট দর্শন মূর্তি, যেমনটা খাতায় উল্লেখ ছিল। আর বেদির সামনে তার দিকে পিছন করে উপবেশন করে আছে আর একটা নারী। পেছন ঘুরেই সে পদ্মনাভকে হাত দেখিয়ে অদূরে একটা আসনে বসার নির্দেশ দিল। নিশ্চুপে নির্দেশ মতো পদ্মনাভ এগিয়ে গিয়ে বসল সেখানে। এবার একটা দুর্বোধ্য ভাষায় ওই নারী শুরু করল মন্ত্রোচ্চারণ। পদ্মনাভ স্থির চোখে তাকিয়ে রইল সেদিকে। খানিক পরে নারীটা দু হাত সামনের দিকে এগিয়ে দিল। ভঙ্গিটা এমন যে সে কিছু একটা প্রার্থনা করছে। পদ্মনাভ চেয়ে দেখল তার হাতে ধীরে ধীরে ফুটে উঠছে একটা নকশা, আর সেই নকশা থেকে নির্গত হচ্ছে একটা নীল আলোর বলয়। সেই বলয় দ্রুত এগিয়ে গেল ওই বেদির দিকে, ঘিরে ধরল ওই মূর্তিকে খানিকক্ষণ। তারপর ওই আলো থেকে উদ্ভূত হলো একটা ছোট্ট তলোয়ার। সেটি নারীটির হাতে এসে পড়ল। সাথে সাথে নারীটি উঠে দাঁড়ালো, সামনের মূর্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, প্রভু, আপনার নৈবেদ্য প্রস্তুত প্রায়, আপনি কৃপা করে গ্রহণ করতে প্রকট হন। বলতে বলতে সে ঘুরে দাঁড়ালো পদ্মনাভর দিকে। বাতাসের ঝাপটায় তার কেশরাশি চঞ্চলভাবে উঠছে। আলো আধারিতে দেখে মনে হচ্ছে যেন বহু বিষাক্ত সাপের ফনা। ছোট তলোয়ার হাতে সে ধীরে ধীরে এগিয়ে আসে পদ্মনাভর দিকে। ঠোঁটে তার কুটিল হাসির প্রলেপ মাখানো, চোখে ক্রূরতা। আতঙ্কে উঠে দাঁড়াতে চায় পদ্মনাভ, কিন্তু সে পারে না। আসনের সাথে সে যে আটকে গেছে কোনোভাবে। অন্তরের এক ত্রাহি ত্রাহি চিৎকার গুঞ্জিত হয়ে ওঠে। একেবারে সামনে এসে ওই নারী পদ্মনাভর মস্তক বরাবর ছোট তলোয়ারখানা ওপরে উঠিয়ে দ্রুত গতিতে নামিয়ে আনতে চায় নিচের দিকে। পদ্মনাভ বোঝে তার অন্তিম সময় আগত। সে চোখ বন্ধ করে নিয়ে আঘাত নেমে আসার প্রতীক্ষা করতে থাকে। কিন্তু কি আঘাতের পরিবর্তে একটা আর্তনাদের চোখের পাতা খুলে সে দেখে, বিস্মিত দৃষ্টি মেলে ওপরের দিকে চেয়ে আছে সেই ভয়ঙ্করী। তার দৃষ্টি অনুসরণ করে ওপরের দিকে তাকাতেই পদ্মনাভ দেখে যে সেই ছোট্ট তলোয়ার যা এতক্ষণ তার হাতে ধরা ছিল, সেই ছোট্ট তলোয়ারখানা বেশ খানিকটা ওপরে শূন্যে ভেসে রয়েছে। খানিকক্ষণের মধ্যেই সেটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কি করে হলো এটা? পদ্মনাভ অবাক। সেই নারী এবার ছুটে গেল বেদির কাছে। উদ্বিগ্ন স্বরে দ্রুত বলে উঠল, কি হলো প্রভু? আমি আমি ব্যর্থ হলাম আপনার নৈবেদ্য প্রস্তুত করতে। কেন কেন এমনটা হলো?
আপনার শক্তি তলোয়ার কেন এই তুচ্ছ মানব শরীরে স্পর্শ হবার আগেই থেমে গেল? বলুন প্রভু, বলুন। মূর্তির চোখের মধ্যে এবার জ্বলে উঠল দ্রুত এক তীব্র নীল আগুন। সেই আগুন খানিকটা ছিটকে বেরিয়ে এসে দ্রুত এগিয়ে আসতে লাগলো পদ্মনাভর দিকে। আতঙ্কিত দৃষ্টি মেলে পদ্মনাভ দেখল তার চারপাশে তৈরি হয়েছে এক অতি স্বচ্ছ পর্দা সদৃশ কিছু। নরকের আগুনের ফুলকি সেখানে এসে বারবার ধাক্কা খেয়ে অদৃশ্য হয়ে গেল। একটা চাপা গর্জন খেলে গেল বেদিতে বসানো সেই মূর্তির অন্তঃস্থলে। এবার পদ্মনাভ সবিস্ময়ে তাকিয়ে দেখল ঠিক তার পাশে তৈরি হচ্ছে একটা অদ্ভুত আলো দিয়ে গড়া মনুষ্য মূর্তি। বড় দাদু! সবিস্ময় কথাটা ছিটকে বেরোলো পদ্মনাভর গলা দিয়ে। তার দিকে চেয়ে মৃদু হাসলেন তিনি। এক অপার্থিব জ্যোতিতে তার সারা মুখ উদ্ভাসিত। তার হাতে ধরা একটা সুদৃশ্য কাঁচের বোতল। তিনি এবার তা থেকে খানিকটা তরল ছিটিয়ে দিলেন সামনে। মুহূর্তের মধ্যে একটা হিল্লোল তৈরি হলো ঘরের মধ্যে। নারী কণ্ঠের একটা তীব্র চিৎকার আরক্ত করল চারপাশ। বড় দাদু এবার পদ্মনাভকে নির্দেশ দিল, পিশাচ প্রহর চলাকালীন এই তরল মাত্র খানিক সময়ের জন্য শয়তানিক শক্তিকে দমিয়ে রাখতে পারবে। এর মধ্যে তোমায় ওই নারী শরীরের হৃদয়ে বারবার আঘাত আনতে হবে। ওই শরীর এখন জমিদার কন্যা চন্দ্রানীর হলেও তার ভিতরে অবস্থান করছে পিশাচিনীর আত্মা, আর ওই আত্মা অধিগ্রহণ করে রেখেছে ওই হৃদয়। তাই তার সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে পৈশাচিকতায়। সর্বাগ্রে ওই হৃদয়ে আঘাত এনে শরীরের বিনাশ ঘটিয়ে বার করে আনতে হবে ওই পিশাচিনীর আত্মাকে। আর এই আঘাত করার জন্য প্রয়োজন একমাত্র রৌপ্য নির্মিত অস্ত্র। এই নাও পদ্মনাভ। বলেই এগিয়ে দিলেন এক চকচকে ছুরি। কিন্তু সাবধান, এই অস্ত্র দ্বারা কিন্তু একবারই আঘাত করা যাবে ওই শরীরে, আর ওই একবারেই বিদ্ধ করতে হবে হৃদয়। যাও, তাড়াতাড়ি যাও। পদ্মনাভ অসীম সাহসে বুক বেঁধে এগিয়ে গেল ওই ভয়ঙ্করীর সামনে। সে তখন অদ্ভুতভাবে এক জায়গায় বসে আর্তনাদ করছে। পদ্মনাভ কাছে আসতেই তার সেই ভয়ঙ্কর চোখ জোড়া তুলে তাকালো। হুঙ্কার দিয়ে উঠল একটা, এই খবরদার! পদ্মনাভ খানিকটা পিছিয়ে এলো। আঘাত করো পদ্মনাভ, সময় কম। কেউ যেন মনের অন্তঃস্থল হতে বলে উঠল। শক্ত করে হাতের মুঠোয় সে ছুরিটা চেপে ধরে। তারপর পুনরায় সাহসে ভর করে সে এগিয়ে যায় সামনের দিকে। এবার সেই নারীর তীব্র হুঙ্কারে ভীত না হয়ে সে হাওয়া চিরে ফস করে চালিয়ে দেয় ছুরিটা। আর সেটা আমূলে ঢুকে যায় ওই নারীর বুকে। একটা কান ফাটানো চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে। অবাক চোখে পদ্মনাভ দেখে তার ক্ষতস্থান থেকে এক বিন্দুও রক্ত বেরোচ্ছে না। পরিবর্তে ছুরিটা আস্তে আস্তে গেঁথে যাচ্ছে দেহের অভ্যন্তরে। একসময় তা পুরোপুরি দেহের মধ্যে অদৃশ্য হয়ে গেল, আর সাথে সাথে প্রবলভাবে পাক খেতে থাকলো সেই দেহটা, আর সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে লাগলো। এবার এই গুঁড়োগুলো মাটির খানিকটা ওপরে একসাথে উঠে তালগোল পাকাতে শুরু করলো। আস্তে আস্তে সেটা এবার ঘষা কাঁচের মতো এক নারী অবয়ব গ্রহণ করলো, আর তার একটা হাত এগিয়ে আসতে লাগলো পদ্মনাভর গলা লক্ষ্য করে। চকিতে পদ্মনাভ আর ওই হাতের মাঝখানে এসে দাঁড়ালো সূক্ষ্ম দেহধারী বড় দাদুর প্রেতাত্মা।
আর এগিয়ে আসা সেই হাত তার দেহ স্পর্শ করতেই তীব্র এক শঙ্খনাদের মতো চিৎকার বেরিয়ে এলো ওই নারীর গলা থেকে। আর সে ছিটকে গিয়ে পড়ল চৌকাঠের বেদির এক পাশে। পদ্মনাভ, দ্রুত এগিয়ে যাও ওই বেদির দিকে, আঘাত করো ওই মূর্তিকে, ভূপতিত করো। নির্দেশ এলো। দ্রুত ঘরের চারপাশে চোখ বুলিয়ে একটা ধাতু নির্মিত মূর্তি চোখে পড়ে পদ্মনাভর। তীর বেগে সেদিকে এগিয়ে গিয়ে পদ্মনাভ হাতে তুলে নেয় ওই মূর্তি। তারপর ছুটে যায় বেদির উপরে থাকা সেই বিকট মূর্তির দিকে। শক্ত করে দু হাতে ওই ধাতুর মূর্তি চেপে ধরে সজোরে বসিয়ে দেয়। কিন্তু আঘাত ওই বিকট মূর্তিতে লাগতেই এবার এক অনভিপ্রেত কাণ্ড ঘটে যায়। ধাতুর মূর্তি বেদির ওপর প্রতিষ্ঠিত মূর্তিতে ছোঁয়া মাত্র বিদ্যুতের ঝলকের মতো একটা আঁকা বাঁকা রেখা ঝলসে ওঠে। আর তার তীব্র আঘাতে পদ্মনাভর শরীরটা হাওয়ায় উড়ে যাওয়ার মতো ছিটকে গিয়ে ঘরের অন্য প্রান্তে পড়ে। কর্ণবিদীর্ণ করা তীব্র একটা নারী কণ্ঠের হাসিতে সমস্ত ঘরখানা ভরে ওঠে। ছিটকে পড়ে আর ওঠে না পদ্মনাভ। নারী কণ্ঠ এবার বলে, হে অন্ধকারের বাদশাহ, আপনি আপনার চরম শক্তি নিয়ে জাগ্রত হন। আপনার আগমনের পথে গজে ওঠা বিঘ্ন আপনি সমূলে উদ্ঘাট করুন। এবার পাথরের সেই বিকট মূর্তিতে জাগে একটু একটু করে প্রাণীর সারা। জীবন্ত হয়ে ওঠে সেই বিকট মূর্তি। তার হাত থেকে এবার ছুটে যায় এক ঝলক নীলাভ বিদ্যুৎ। সেটা জ্বলন্ত আগুনের রশ্মির মতো পাকে পাকে বেঁধে ফেলে বড় দাদুর সূক্ষ্ম শরীরের অবয়বকে। রক্ত জল করা কণ্ঠে বলে ওঠে, আমার আগমনের পথে কণ্ঠক বিছিয়ে দিতে আসিস? এখন থেকে তোর আত্মা বন্দী হয়ে থাকবে আমার কাছে। তোর মুক্তি নেই। আমার বিগ্রহ ধ্বংস করার ক্ষমতা নিতান্ত তুচ্ছ মানুষদের কাছে। এটা ভাবাটাই চরম মূর্খারি তোর। এই স্থানে আমি বাকি বলি গ্রহণ করব। সমস্ত পৃথিবীকে অন্ধকার চাদরে মুড়ে পদার্পণ করব আমি। আমার প্রভাবে মানুষের সমস্ত সুকুমার প্রবৃত্তি অবসান হয়ে জেগে উঠবে তারা দানবীয় সত্তা নিয়ে। হা হা করে হেসে ওঠে অন্ধকারের প্রভু। আমার নিজের নৈবেদ্য নিজের হাতেই আমি নেব বলেই বিশালাকার একটা হাত বাড়িয়ে দিল ভূপতিত পদ্মনাভর দিকে। অসহায় দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল পদ্মনাভর বড় দাদুর আত্মা। তার আর কিচ্ছু করার নেই। তার শক্তি যে আবদ্ধ হয়েছে শয়তানির বন্ধনে। মনে মনে তিনি ঈশ্বরের শরণ নিতে লাগলেন। তিনি জানেন, এই মুহূর্তে যখন শয়তান তার নিজের রূপে আছে, তখন যদি তার চারপাশে অগ্নি প্রজ্বলিত করা হয়, তাহলে একমাত্র অগ্নিদেবের লেলিহান গ্রাসেই এই শয়তানি শক্তি পরাজিত হবে। কিন্তু এখন আগুনের বন্দোবস্ত কিভাবে সম্ভব? পদ্মনাভকে হাতে তুলে নিয়ে ওই বিকট মূর্তি বেদির সামনে নামিয়ে দেয়। তারপর গিয়ে বসে বেদির ওপর। আর বেদির কাছে থাকা তার পিশাচ উপাসিকাকে উদ্দেশ্য করে বলে, এই মুহূর্তেই বলি দিতে হবে পদ্মনাভকে। পিশাচিনী উঠে দাঁড়ায়। এবার একটু কুটিল হাসি হেসে নিয়ে সে এগিয়ে যায় আদেশ পালন করতে। ঠিক সেই সময় নিচের দরজায় একটা তীব্র শব্দ হয়। তারপরেই দরাম করে একটা শব্দ, হুড়মুড় করে কারো দ্রুত উপরে ছুটে আসার শব্দ। তারপর ঘরের দরজাটা সজোরে খুলে যায়। আর দরজার একেবারে সামনে উদ্যত পিস্তল হাতে দণ্ডায়মান সুকান্ত। পিশাচিনী মুহূর্তকাল থমকে গেল। ভেতরের দৃশ্য তখন পুরোটাই দৃশ্যমান সুকান্তর কাছে। তার চোখের বিস্ফারিত দৃষ্টি বলছে যে একই সাথে সে আতঙ্কিত এবং বিস্মিত। সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না।
ওকে। প্রায় গর্জনের সুরে পিশাচিনীকে আদেশ করে শয়তান। জ্ঞানহীন পদ্মনাভর গলা লক্ষ্য করে এবার সজোরে তার হাতের নখ বিধিয়ে দিতে অগ্রসর হয় সে। সাথে সাথে সশব্দে একটা শীষের গোলক ছুটে আসে তার শরীর লক্ষ্য করে। সুকান্ত পিস্তলের ট্রিগার চিপে দিয়েছে কাঁপা কাঁপা হাতে, কিন্তু বিস্ময়ের সাথে লক্ষ্য করে সে বুলেট পিশাচিনীর গায়ে একটা ছেদ করে ওপাশের দেওয়ালে গিয়ে বিঁধে যায়। অথচ সামান্য কেঁপে ওঠা ছাড়া পিশাচিনীর শরীরে আর কোনো পরিবর্তন ঘটে না। সে ততক্ষণে তার নখর খানিকটা বিধিয়ে দিয়েছে পদ্মনাভর গলায়। একটা অট্টহাসি ভেসে আসে চৌকো বেদিতে বসে নরকের নীলাভ জ্বলন্ত অগ্নি চোখে ব্যাপারটা অবলোকন করতে থাকা শয়তানের কণ্ঠ থেকে। আগুন আগুন ধরাতে হবে, এখনই আগুন ধরাতে হবে বলেই প্রাণপণে চিৎকার করে ওঠে ঘরের এক পাশে শয়তানির নাগ পাশে আবদ্ধ সূক্ষ্ম দেহধারী পদ্মনাভর বড় দাদু। সেদিকে এক ঝলক তাকিয়েই পকেট থেকে সুকান্ত মুহূর্তে বার করে আনে বারবার ত্যাগ করতে চেয়েও না করতে পারা ধূমপানের জন্য ব্যবহৃত সেই বড় দেশলাইয়ের বাক্সটা। দুটো কাঠি বের করে এনে ঘষা দেয় বাক্সের গায়ে। পিশাচিনী ওকে দেশলাই বার করতে দেখেই থেমে গিয়েছিল। এবার সে রুদ্ধশ্বাসে ছুটে এসে এক ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইল দেশলাই বাক্স, কিন্তু ততক্ষণে ঘর্ষণে জ্বলে উঠেছে কাঠির মাথায় জ্বলতে থাকা বারুদ। জ্বলন্ত শলাকা তৎক্ষণাৎ উড়ে গিয়ে পড়ে বেদির ওপর উপবিষ্ট শয়তানি প্রতিভুর ওপর। নিমেষে তা গ্রাস করে চারপাশ। পিশাচিনীর দেহতেও অদ্ভুতভাবে জ্বলে ওঠে সেই আগুনের শিখা, আর এর সাথেই বড় দাদুর দেহের নীল অগ্নির বাঁধন দূরীভূত হয়। সাথে সাথে তিনি বেদির পাশ ঘেঁষে পড়ে থাকা পদ্মনাভর শরীরটা দ্রুত সরিয়ে নিয়ে এসে পিশাচিনীর দ্বারা সৃষ্ট ক্ষততে হাত বুলিয়ে দিতে থাকেন, এবং অদ্ভুতভাবে সেই ক্ষতস্থান মুহূর্তের মধ্যে নিরাময় হয়ে যায়। তারপর তিনি দেহটা এনে রাখেন স্থির হয়ে থাকা সুকান্তের সামনে। তারপর সুকান্তকে লক্ষ্য করেই বলেন, পবিত্র আগুন পুড়িয়ে দেবে বহু বছরের বন্দি অভিশপ্ত অতীতের সবটুকু, আর এই অভিশপ্ত মহল নিরীহ প্রাণ কেড়ে নিতে পারবে না এবং জাগ্রত করতে পারবে না কোনো শয়তানি শক্তিকে। এই মুহূর্তে ত্যাগ করো এই মহল, এক্ষুনি, অতঃপর পদ্মনাভর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। সুকান্ত যেন আচ্ছন্ন অবস্থায় ছিল এতক্ষণ। এবার হঠাৎ তার দেহে চেতনার সঞ্চার হওয়ায় সে পদ্মনাভর দেহটা পাঁচাকোলা করে তুলে নিয়ে ওই জ্বলন্ত ঘর ছেড়ে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে যখন নামছে সে, তখন বাইরে একটা গাড়ি থামার আওয়াজ কানে আসে। ওই তাহলে থানা থেকে ডেকে পাঠানো লোকজন এলো। এবার ওদের সাহায্যেই হসপিটালে নিয়ে যেতে হবে পদ্মনাভকে। এখন অনেক কাজ বড়বাবু সুকান্ত সান্যালের। এই কেসের ফাইলটা তো এবার তাকেই সাজাতে হবে নিজের হাতে। শেষ হলো আজকের গল্প চিল্কা বিশ্বাসের কলমে পরিত্যক্ত পূবমহল দ্বিতীয় ও অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে শুভম প্রধান চরিত্র, গুরুদেবের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে অস্মিতা, তৃষা, মিমো, রুভিনা, সায়ন্তন, বিপুল, নীলাঞ্জন, নীল, দুর্বা, সৌমিক এবং আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং দিশানি এই সুন্দর প্রচ্ছদা করেছে কৃষ্ণেন্দু। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প?
জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই ব্যাক করি। আর তোমাদের ভালোবাসায় আমরা বারবার বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করি। তোমরা অনেকে ফরমাইশ করেছো যে কি কি ধরনের গল্প আনলে তোমরা আরও ভালো করে শুনতে চাও, এমনকি তোমরা কেউ কেউ গল্প রেকমেন্ডও করেছো। চেষ্টা করব সেই গল্পগুলো তোমাদের সামনে নিয়ে এসে তোমাদের উপহার দেওয়া। আর এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগেও নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাদের নতুন সেগমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের জন্মদিন উপলক্ষে আসতে চলেছে অভিক অর্জুন দত্তের একটি ভয়ঙ্কর ভৌতিক উপন্যাস, যার নাম কাল রাত্রি। তাহলে বন্ধু, এর সম্পূর্ণ ডিটেলস এবং আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে আজ আসি, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো, আর ভয় থেকো। শুভরাত্রি।